তাহলে সিপিআইএম এর এই বিপুল অর্থ যে তৈরি হয়েছে এটা শুধুমাত্র ওই লেভি আর কৌটো নাড়িয়ে আর 1 টাকা 2 টাকার কুপন বিক্রি করে এত বড় পার্টির প্রপার্টি করা যায় না, আর ওভাবে কোনো রাজনৈতিক দল চালানো যায় না। রাজনৈতিক দল চাঁদা তোলে না, টাকা নেয় না, এটা হতে পারে না, আমাদের ব্যবস্থাই এটা। সুতরাং সেটা উন্নয়নের দিকে টাকা দিচ্ছে একটা সারা দেশের সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায়। আমি বিশেষ টেকনিক্যাল কারণে নাম বলছি না, প্রত্যেকটি বাণিজ্যিক সংবাদপত্রের প্রথম পাতায় খবর হয়ে গেল। আইএফবির ঘটনাকে কেন্দ্র করে তো আজকে নয়, বছরখানেক আগে খবর হয়ে গেল, আর তৃণমূল কংগ্রেস জানতো না। এত বড় সৌভাগ্যবান রাজনৈতিক দল ভারতবর্ষে এর আগে তৈরি হয়েছে, কিছু না বলতেই একদম বাক্সে টাকা ফেলে দিয়ে চলে যাচ্ছে 450 কোটি টাকা। এই কি পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ? শুনুন, আবগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। আপনারা যদি দেখেন 487 কোটি টাকার বেশি এসেছে মানে মদ কোম্পানি থেকে, আবগারি থেকে, মানে সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয়, এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে 87.35 কোটি। আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি। আপনি লটারি হিসেবটা দেখুন, ডেইলি লটারি, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে। শহর উপকণ্ঠের মানুষ যারা দিনমজুর আছেন, দৈনন্দিন যারা দিন আনা দিন খাওয়া যে মানুষ, তারা এই লটারির উপর নির্ভরশীল, এবং এই লটারি সর্বশান্ত করছে কিছু মানুষকে। এই নিয়ে বহু মানুষ জাগরণের চেষ্টা করছে, মানুষকে সচেতন করবার চেষ্টা করছে, কিন্তু এতে লটারি তৃণমূলের লটারি। এই যে ডেলি লটারি, তার থেকে তৃণমূল কংগ্রেস কি রোজগার পেয়েছে সেটা বন্ডে দেখা যাচ্ছে। ভাগ্য ভালো থাকায় ড্রপ বক্সে টাকা পড়ে গিয়েছে তৃণমূলের, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইডি সিবিআই থাকায় বিজেপি কিন্তু চমকে ধমকে এই 6000 কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। আমরা তো বললাম আমরা ব্যর্থ। একটা রাজ্যে ক্ষমতায় থেকে তৃণমূল 1600 কোটি আর বিজেপি 18টা রাজ্যে সরকার পরিচালনার ছোঁয়া দিয়েও, এবং কেন্দ্রে সরকার চালিয়েও 6000 কোটি, এটা তো আমরা ব্যর্থ বলছি। তো আমাদের যারা ফান্ড ম্যানেজার আছে তাদের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে যে কি করে এরকম শুধু বাক্স রেখে কি করে টাকা ফেলে দেওয়া যায়। শিল্প এ রাজ্যে যে 3টি প্রধান শক্তি ভোটে লড়াই করছে, একদিকে আপনারা, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে এখনো পর্যন্ত যা খবর তাতে বাম কংগ্রেস, তারা জোটবদ্ধভাবে লড়ছে। বামেরা ইলেকট্রাল বন্ডে তারা শুরু থেকে তারা কোনো পয়সা নেননি। জাতীয় কংগ্রেস 1000 কোটি নিয়েছেন, তৃণমূল কংগ্রেস 1600 কোটি নিয়েছেন, বিজেপির ক্ষেত্রে 6000 কোটি করে। দেখুন বামপন্থীদের ঘোষিত ইলেকট্রাল বন্ডের কোনো প্রভাব এই নির্বাচনে পড়তে চলেছে বলে আপনারা মনে করছেন? দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন যেটা হচ্ছে সেখানে সর্বভারতীয় ইস্যুর বাইরেও একটা ইস্যু আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। আপনি যে তালিকা বললেন কংগ্রেস 1500 কোটি আর সিপিআইএম এর কোনো টাকা নেই, তাহলে সিপিআইএম এর এই বিপুল অর্থ যে তৈরি হয়েছে এটা শুধুমাত্র ওই লেভি আর কৌটো নাড়িয়ে আর 1 টাকা 2 টাকার কুপন বিক্রি করে এত বড় পার্টির প্রপার্টি করা যায় না, আর ওভাবে কোনো রাজনৈতিক দল চালানো যায় না। রাজনৈতিক দল চাঁদা তোলে না, টাকা নেয় না, এটা হতে পারে না, আমাদের ব্যবস্থাই এটা। সুতরাং সেটা নিয়েছেন ওরা, ওই আর কি তুলসী মানে মৃৎ পাত্রে তুলসী পত্র দিয়া যেটা হয় সেইভাবে নিয়েছেন আর কি। আজকে চন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে, মন্ত্রী চন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে 42 লক্ষ টাকা পাওয়া গেল, ইডি নিয়ে বেরোলো। এ ছোট প্লেয়ার একদম। না, উত্তর তো দেওয়ার নয়, সমস্ত টাকা সরে গেছে, ওটা কোনো টাকা বলেই মনে করেনি বলে হয়তো খাটের কোণে পড়েছিল, সেইটা পাওয়া গেছে। আর না হলে বলতে হবে চন্দ্রনাথ বাবু চন্দ্রালয় খুব একটা ভালো ব্যাট করতে পারেননি, একদম ছোট প্লেয়ার। তাহলে এই এরা 10% 20%-এর এজেন্ট। কোথাকার টাকা সেটা দেখবার দায়িত্ব বিজেপির নয়, যারা তদন্তকারী সংস্থা তাদের। মহামৈত্রর বাড়িতে সিবিআই, কৃষ্ণনগরের পার্টি অফিসে লাগাতার অভিযান সিবিআই। দেখুন সিবিআই কিভাবে তদন্ত করবে, কোথায় তদন্ত করবে, কার বাড়ি গিয়ে তদন্ত করবে, কখন তদন্ত করবে, সেটা সম্পূর্ণ সিবিআই এর ব্যাপার। আমরা শুধু এটুকু জানি মহামৈত্র যেটা করেছেন সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। সেটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে মন্দির ভারতের সংসদ, তার গরিমা, তার প্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করেছে। এবং এথিক্স কমিটির সামনে মহামৈত্র যে বয়ান দিয়েছেন তাতে তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। স্বাভাবিকভাবেই এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে, সেখানে সিবিআই তদন্ত হচ্ছে। এবার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতির খবর আমরা রাখি না। লোকপালের দিকে প্রশ্ন তুলছেন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র, যে লোকপাল তিনি
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে এফআইআর করা হচ্ছে তার নামে। এই লোকপালের দিকে প্রশ্ন তুলে দেওয়া একজন বৈষ্ণব। আমি রাজনৈতিক কর্মী হিসেবে এবং বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকে শুধু এটুকুনি বলতে পারি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ ছিল এথিক্স কমিটির সামনে দাঁড়িয়ে সেই অভিযোগে তিনি স্বীকার করেছেন, মানে তার বয়ানে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসে কার্যত তিনি চ্যালেঞ্জ করছেন, কখনো কমিটিকে চ্যালেঞ্জ করছেন, কখনো স্পিকারকে চ্যালেঞ্জ করছেন, কখনো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন। আজকে লোকপালের বিরুদ্ধে অভিযোগ করার সময় আমরা মনে করতে এটাই বলা উচিত যে লোকপালের ওপরেও কেউ আছে, কেউ না কেউ কোনো না কোনো জায়গায় অ্যাকাউন্টেবল এবং অ্যান্সারেবল। তো সেই জায়গায় তিনি কড়া নাড়ুন। কোনো মহিলার বিরুদ্ধে, কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের চলাকালীন তাকে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে হেনস্থা করার মতো দুর্দিন এখনো পর্যন্ত বিজেপির আসেনি। স্বরূপের বাড়ি থেকে আইটি রেড করলো, বেরিয়ে গেল, কিছু পেল না, তলব করেছে 72 ঘন্টা ধরে তল্লাশি চলবে। এবং তার দাদা গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে। জুই বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস বলছেন রাজনৈতিক ভাবে না পেরে টার্গেট করে প্রতিহিংসা করা হচ্ছে। প্রার্থী নন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাও প্রতিহিংসা আপনাদের। দেখুন, ইনকাম ট্যাক্স সারা বছর ধরে প্রায় প্রতিদিন প্রতি মাসে কোনো না কোনো জায়গায় তাদের রেড চালিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তিনি আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টারের ভাই এবং একজন কাউন্সিলর, নির্বাচিত জনপ্রতিনিধি তার স্বামী এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা এবং বেশ কিছু জায়গায় তিনি নামে বা বেনামে কোনো কোনো সংগঠনকে পরিচালনা করেন, সেজন্য তার বাড়িতে 72 ঘন্টার লাগাতার রেড নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আপনি কি মনে করেন 72 ঘন্টা ওখানে ইডি বসে ওনার সঙ্গে ওই ইকির মিকির চামচিকির খেলছিল কিংবা লুডো খেলছিল? এরকম কি ইনকাম ট্যাক্সের হাতে সময় ছিল? কি হয়েছে ভেতরে আমরা তো জানি না, কি নথি পেয়েছে, তার কাছে কি জানতে চেয়েছে সেটা জানি না। উনি বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, আমরা বলছি এটা একটা তদন্তের প্রক্রিয়া। যদি কারোর মনে হয় প্রতিহিংসা, তার জন্য আদালতের দরজা খোলা। আর আদালতটা তো তৃণমূল কংগ্রেস খুব ভালো চেনে। মানুষের দেয় করের টাকা খরচা করে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, প্রায় 25 লাখই উকিল দাঁড় করিয়ে সুপ্রিম কোর্ট প্রতিবারই তো তারা যায় এবং নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারই তিরস্কৃত এবং পরাজিত হয়ে আবার ঘরে চলে আসে। আমরা তো জানি পশ্চিমবঙ্গের মানুষের ওপরে একটাই ত্রিফলা অ্যাটাক হয়েছিল, সেটা হচ্ছে ত্রিফলা লাইট। তার যে খরচা, তার কি হিসাব এবং তার লুঠের গল্পটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মানুষের সামনে আসেনি।